হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে শুভ সকাল। সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় মতো আমাদের সেশনে চলে আসার জন্য। আমি আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আমার এই ছোট্ট কর্মকাণ্ডের ভিডিওটা দেখার জন্য। এখন আমি আজকের যে আমার বিষয়বস্তু আমাকে যেটা নির্ধারণ করে দেওয়া হয়েছে, উদ্যোক্তা একজন না নারী উদ্যোক্তা কিভাবে তার কর্মকাণ্ড শুরু করতে পারেন বা কিভাবে তার কাজ শুরু করতে পারেন। আমি আমার জীবন থেকে যে অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কিভাবে শুরু করেছি, উদ্যোক্তা কেমনভাবে মানে একজন উদ্যোক্তার জীবন কিভাবে শুরু হয়, কিভাবে উদ্যোক্তা উন্নয়ন ঘটানো যায়, এই সকল বিষয় নিয়ে। আপনারা তো ভিডিওতেই শুনেছেন আমার লেখাপড়া ঢাকা বিশ্ববিদ্যালয় চামড়া শিল্পের উপরে। আমি 2000 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, চামড়া শিল্প নিয়ে পড়াশোনা করি, 2005-এ পাশ করে বের হই। তারপর দীর্ঘ 10 বছর আমি এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে চাকরি করি, অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য বলেন অথবা নিজেকে তৈরি করার জন্য বলতে পারেন। এবং একটা ব্যবসা শুরু করতে গেলে যে সবাই আমরা জানি যে একটা মূলধন প্রয়োজন হয়, সেটা কালেকশনের জন্য বলতে পারেন। এই সকল কারণে তখন আমি চাকরি করি। এরপর 2015 সালে আমার চাকরির অঞ্চল বা এলাকাটা ছিল হাজারীবাগ, ঢাকার হাজারীবাগে। তো সেখান থেকে তৎকালীন সরকার চামড়া শিল্পটাকে সাভারে হেমায়েতপুরে নিয়ে আসেন আধুনিকায়ন করার জন্য, পরিবেশ বান্ধব পরিবেশে তৈরি করার জন্য। তো তখন আমি চাকরি ছেড়ে দিয়ে তখন থেকে আমার নিজের প্রতিষ্ঠানটা আমি শুরু করি। এবং ছোট ছোট গুটি গুটি পায়ে চলতে চলতে এখন আমার প্রায় 11 বছর ধরে চলছি। আমি দেশে এবং দেশের বাইরে আমার পণ্য সরবরাহ করছি। আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমি আপনাদের এখন শুরু করছি। আপনাদের প্রশ্ন থাকলে আমি আমার বলার পরে আমি প্রশ্ন উত্তর বলার জন্য সময় দিব। আর কাইন্ডলি আপনারা যার যে প্রশ্ন থাকবে লিখে রাখবেন, আমি সেই অনুযায়ী বলবো ইনশাল্লাহ। উদ্যোগ এবং ব্যবসায় উদ্যোগ, এখন আমরা উদ্যোগ বললেই বুঝতে পারি যে ব্যবসা বা কোনো কাজ, যে কোনো কর্ম বা প্রচেষ্টাই হচ্ছে উদ্যোগ। যে কোনো কাজই যখন আমরা করার জন্য মনে মনে প্রাণে স্থির করি বা প্ল্যান করি, তখনই সেটা হয় উদ্যোগ। কিন্তু কোনো এলাকার যেমন সব উদ্যোগই আবার যে ব্যবসা সফল নয় বা ব্যবসা উদ্যোগ নয়। যেমন অনেকে আমরা কোনো সামাজিক কর্মকাণ্ড করে থাকি, কাউকে হেল্প করার জন্য করে থাকি। ধরেন কোনো একটা তরুণরা, এলাকার ছেলেমেয়েরা একটা পাঠাগার বা একটা স্পোর্টস ক্লাব তৈরি করলো, সেখানে তারা সেটা কিন্তু একটা অলাভজনক প্রতিষ্ঠান, মানে তারা এটা পার্সোনালি করছে, কাউকে সমাজকে হেল্প করার জন্য করছে, সেটা ব্যবসায়ী উদ্যোগ নয়। ব্যবসায়ী উদ্যোগ হবে কোনটা, যেটা থেকে আমরা মুনাফা পাবো, ফিনান্সিয়াল ডেভেলপ করতে পারবো নিজেদেরকে। আমরা যখন আর্থিকভাবে নিজেরা উন্নত হতে পারবো, তখনই সেটা একটা ব্যবসা সফল উদ্যোগ হবে। তা এখন ব্যবসায়ী উদ্যোগের কিছু বৈশিষ্ট্য থাকে, সেটা হচ্ছে প্রধান উদ্দেশ্য হলো, ব্যবসার মূল বৈশিষ্ট্যগুলো হচ্ছে মুনাফা অর্জন এবং এটি একটি অর্থনৈতিক ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক কর্মকাণ্ড থাকতে হবে। ঝুঁকি এবং মালিকানা, একটা ব্যবসায় অবশ্যই ঝুঁকি থাকে, কারণ আমি যে ব্যবসা বা উদ্যোগটা শুরু করব, আজকে শুরু করলে কালকে থেকে মুনাফা হবে অথবা কালকে থেকেই আমরা ফলাফল পাবো এমন কোনো সম্ভাবনা থাকে না। সেই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়, সময় দিতে হয় এবং ঝুঁকি নিতে হয়। ঝুঁকি ছাড়া কখনোই কোনো ব্যবসা সফল হয় না, যে কোনো কাজেই। সেটা সামাজিক কাজ হোক, ব্যবসায়িক কাজ হোক অথবা রাজনৈতিক কাজ হোক, যেখানেই থাকুক না কেন ঝুঁকি থাকবেই। আমাদেরকে রিস্ক নিতে হবে, রিস্ক ফ্রি কোনো কাজ নেই। যে আমরা যেখানে ঘর থেকে বের হয়ে আজকে এখানে এসেছি, অথবা এখান থেকে যাব, অথবা আমাদের বাচ্চারা বা ছেলে মেয়ে বা ভাই বোন যেখানেই আছে, পরিবারের সদস্য সবাইকে আমরা রেখে এসেছি। কেউ কিন্তু ঝুঁকির বাহিরে না। ঘরের মধ্যেও ঝুঁকি, রিস্ক থাকতে পারে, বা ঘর থেকে বের হইলেও রিস্ক থাকতে পারে। ঠিক একই রকমভাবে ব্যবসার ক্ষেত্রেও আমাদেরকে রিস্ক থাকতেই পারে। আচ্ছা, এরপর হচ্ছে সম্পদ এবং প্রযুক্তি। আমাদেরকে প্রাথমিকভাবে কিছু মূলধন নিয়ে কাজ শুরু করতে হয়। সেক্ষেত্রে তাছাড়াও থাকে যন্ত্রপাতি, কাঁচামাল, কৌশল। আপনি যে আপনার প্ল্যানটা বা যে কোন ওয়েতে আপনি কাজটা করবেন, কিভাবে কাজটা করবেন, কি পদ্ধতিতে কাজটা করবেন, সেটা দাঁড়াবে আপনার
প্রযুক্তির মাধ্যমে, মানে আপনাকে সৃষ্টি করতে হবে। যখন আপনি একজন উদ্যোক্তা হবেন তখন আপনার ভিতরে এই স্পৃহাগুলো জাগ্রত করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি, যখন একজন উদ্যোক্তা তৈরি হয় বা যার মনে প্রাণে স্থির করে যে আমি কাজ করব, উদ্যোক্তা তৈরি হব, তখন কিন্তু অনেকের কর্মসংস্থান সৃষ্টি হয়। আমি যখন চাকরি করতাম আমি অন্য কোনো মালিকের অধীনে চাকরি করতাম, কিন্তু যখন আমি নিজে উদ্যোক্তা তৈরি হয়েছি তখন আমার কাছে অনেকে চাকরি করেন এবং আমি অনেকগুলো পরিবারকে সার্ভাইভ করার জন্য সহযোগিতা করি, তাদেরকে কাজ দিয়েছি, তাদের পাশে থেকেছি। এই যে একটা ইচ্ছা, এই ইচ্ছা থেকেও উদ্যোক্তা বা তৈরি হয় এবং কর্মসংস্থান তৈরি হয়, সমাজের বেকারত্ব দূর হয়, দেশের ফিনান্সিয়ালে অর্থনৈতিক ব্যবস্থায় অংশগ্রহণ করা যায়। আমরা তখন এইভাবে নিজেদেরকে অংশ নিতে পারি। নেক্সট। আচ্ছা, একজন উদ্যোক্তা হতে গেলে তার কি কি গুণাবলী প্রয়োজন, সেগুলো হচ্ছে আমি বলছি। আত্মবিশ্বাসী, মানে তার যে স্বপ্ন থাকে, তার যে ড্রিমটা থাকে যে সে কী করবে, সেই বিষয়ে আত্মবিশ্বাসী হতে হবে, স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে। নেতৃত্ব গুণ, সামাজিক দক্ষতা, সবার সন্তুষ্টি অর্জন। একজন মানুষ সবাইকে খুশি করতে পারে না, তারপরও তার চেষ্টা থাকে যে তার যে কাজটা যেন সবাই পছন্দ করে, এটা যেন ভালো হয়, গুড কোয়ালিটি সম্পন্ন হয় এবং সৎ পথে থেকে সঠিকভাবে তার কাজটা সম্পাদন করা যায়। 3 নম্বর হচ্ছে ঝুঁকি গ্রহণে সাহসী, মানে বললাম না একটু আগেই তো বললাম যে বিজনেস বা যা কিছুই বলেন না কেন রিস্ক থাকবে এবং রিস্ক নেওয়ার জন্য আমাদেরকে সবসময় রেডি থাকতে হবে, রেডি ফর রিস্ক। আচ্ছা, তারপর নেতৃত্ব গুণ, সবার মধ্যে যখন একজন উদ্যোক্তা তৈরি হয় তার মধ্যে অটোমেটিক্যালি একটা লিডারশিপ থাকে, কিছু লোকজনকে কন্ট্রোল করার পাওয়ার থাকতে হয়, কোনো জায়গায় যে কাজটা তুলে আনতে হয়, কাজটা সেল করতে হয়, তারপরে সেই মানে একটা ম্যানেজমেন্ট, ফুল ম্যানেজমেন্ট তাকে তার ভিতরে যে ম্যানেজারিয়াল পাওয়ারটা থাকে সেটাই হচ্ছে নেতৃত্ব গুণ। একজন দক্ষ উদ্যোক্তা হতে গেলে তার মধ্যেই ম্যানেজারিয়াল পাওয়ারটা থাকতে হবে, অটোমেটিক চলে আসে, মানে এটাকে আর কাউকে বাজার থেকে কিনে আনতে হয় না, কাউকে ইনজেকশন করে পুশ করতে হয় না, তার ভিতরে কাজের চাহিদা থেকে অটোমেটিক এটা তৈরি হয়ে যায়। আচ্ছা, সৃজনশীলতা, প্রতিদিনই আপনি আজকে আপনার পণ্যটা তৈরি করছেন, কালকে আপনার একজন কম্পিটিটর তৈরি হয়ে যাবে, আপনার পণ্যের জন্য আপনাকে নতুন করে আপনার নতুন সৃষ্টিশীল সম্ভাবনা তৈরি করতে হবে, নাহলে আপনি কম্পিটিশনের মার্কেটে আপনি টিকে থাকতে পারবেন না। আপনাকে ডিজাইন চেঞ্জ করতে হবে, প্রযুক্তি চেঞ্জ করতে হবে, বাজারে টিকে থাকতে হলে, ওয়ার্ল্ডের সাথে টিকে থাকতে হলে আপনাকে চেঞ্জ করতে হবে। ঠিক সেই কথা হচ্ছে সৃজনশীলতা, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি বাড়াতে হবে। সিদ্ধান্ত গ্রহণকারী, যে কোনো ব্যাপারে চট করে, আমার ব্যক্তিগত জীবনে আমি কোনো সিদ্ধান্ত নিতে 5 মিনিটের বেশি সময় নেই না, 5 মিনিটের অতিরিক্ত কোনো সময়। জীবনের যত বড় সিদ্ধান্তই হোক, যা নিব ডাইরেক্ট অ্যাকশন, 5 মিনিট এর মধ্যে, এবং সেই নিয়েই এগিয়ে যাই, ওই 5 মিনিটের সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করার জন্য কাজ করে যাই। সময় নিয়ে ডিসিশন চেঞ্জ করতে হতে পারে, সেটা যখন আসবে সামনে তখনই চেঞ্জ করব। আমি আমার কথা বলে ফেললাম, আপনাদের সবার যে আমার মতো হবে তা না, যেহেতু কথা বলছি তাই বললাম। আচ্ছা, শেখার মানসিকতা, আমি কিন্তু প্রতিদিন শিখি এবং আজও আমি এখনও আমি 46 এইজ আমার শেষ হয়ে গেছে, আমি এখনও ইউনিভার্সিটিতে এখনও একটা কোর্স করছি। আমার যদি আরও সুযোগ থাকে ভর্তি হওয়ার, আমি আবারও কোর্স করব, মানে আমার শেখার কোনো শেষ নেই। আমি মনে করি প্রতিটা মানুষ প্রতিদিনই শিখতে পারে, জুনিয়র বা সিনিয়র কোনো কথা না, প্রকৃতির কাছ থেকে, মানুষের কাছ থেকে, সমাজের কাছ থেকে, চারপাশ থেকে সে রেগুলার শিখতে পারে, তার জ্ঞানের ভাণ্ডারকে সে রিচ করতে পারে। লক্ষ্য পূরণে অটল, আপনার টার্গেট থাকবে যে আপনি কি করবেন, আজকে কতক্ষণ কাজ করবেন, কি কাজ করবেন, কোথায় কি করবেন। যেন আমার একটা টার্গেট আছে, আমি যে 1 বছরে আমি যেহেতু জুতা, ব্যাগ, স্যান্ডেল তৈরি করি, আমি 1 বছরে কতটুকু তৈরি করব, আমি এই রমজান থেকে ওই রমজান পর্যন্ত কতটুকু কাজ করব, সেই টার্গেট মতো করি। আমি রিসেন্টলি হয়তো 15-20 দিন হলো, হ্যাঁ 20 দিন, 1 মাসও হয়নি আর কি, আমি রিসেন্টলি চায়না থেকে এসেছি, আমার প্রোডাক্ট নিয়ে চায়না গিয়েছিলাম, সেখানে আলহামদুলিল্লাহ ভালো সেল করেছি। আমার নেক্সট টার্গেট যে আমি এবার যা করেছি সামনেবার যেন এর চেয়ে ভালো করতে পারি। বা চায়না গিয়েছি, সামনে আমার ভুটানের একটা প্ল্যান আছে, নেপালের প্ল্যান আছে, যে এই যে প্ল্যানগুলো আছে এবং সেই লক্ষ্য যে টার্গেট পূরণ করার জন্য আমি চামড়া প্রসেসিং করা, চামড়া কেনা, চামড়া পারচেস করা, সোল পারচেস করা, নতুন ডিজাইন ডেভেলপমেন্ট করা, মানে আমার কাজের সাথে রিলেটেড আমি সেইভাবে আমাকে ডেভেলপ করছি। আমি মনে করি কেউ বুটিক্স নিয়ে কাজ করে, কেউ গহনা নিয়ে কাজ করে, কেউ ফুড আইটেম নিয়ে কাজ করে, কেউ নিজেকে মেকওভার বা মেকআপ যেটাকে বলে রূপচর্চা নিয়ে কাজ করে, যে যেই প্রফেশনেই থাকুক না কেন তার টার্গেট থাকবে যে আমি কি কাজ করব, কাকে নিয়ে করব,
সেই অনুযায়ী তাকে ডেভেলপ করা এবং তার দক্ষতাকে ডেভেলপ করা এবং সেই টার্গেটে এগিয়ে যাওয়া। একদিন আপনার যদি টার্গেট হয় আমি 10-এ পৌঁছাবো, আপনি 10 পর্যন্ত না যেতে পারলেও 8 পর্যন্ত যেতে পারবেন, কিন্তু টার্গেট রাখতে হবে যে না আমি কিছু না কিছু করব। আচ্ছা, পুঁজি সংগ্রহের ক্ষমতা। এখন এটা হচ্ছে এই আপনার যে অর্থনৈতিক, যে আপনার যার যেমন ফিনান্সিয়াল অ্যাবিলিটি সেটা নিয়ে তো সে শুরুই করে, এবং সেটা সঠিক ব্যবহার, হিসাব করে বুদ্ধি করে কোথায় কতটুকু ব্যয় করতে হবে, এবং রেগুলার একটা ক্যালকুলেশন রাখা যে আমি আমার ব্যবসা আমি একা করছি, আমি হিসাব আমার মাথায় আছে, এটা খাতায় লিপিবদ্ধ করতে হবে। এবং আরেকটা যে জিনিস, হন আপনি সেটার ওনার অথবা প্রোপাইটার অথবা মালিক যাই বলেন না কেন, কিন্তু আপনার নিজের একটা পারিশ্রমিক থাকতে হবে। আপনার ব্যবসা থেকে আপনার যদি 10টি টাকাও পারিশ্রমিক হয়, আপনি সেটাই আলাদা করে রাখবেন। দিস ইজ প্রোপাইটার, যে মালিক, তার বেতন। আপনি কিন্তু আপনার কর্মচারীর বেতন দিচ্ছেন, কিন্তু ভাবছেন যে কর্মচারীকে দিয়ে দিলাম, বাকিটা সবই আমার। যতই আপনার হোক না কেন, আপনি হিসাব থাকবে, লেখা থাকবে, এবং এটা নিজের কাছে নিজে ট্রান্সপারেন্ট থাকা, এবং যে কোনো সময় আপনার ব্যবসা প্রতিষ্ঠান যদি আপনি অডিট করতে চান, বা সবসময় তো কেউ ছোট থাকে না, ছোট থেকেই বড় হয়, সেই সময় আপনার এই হিসাবগুলোই কাজে লাগবে। আচ্ছা, এখন আসি উদ্যোক্তাকে মৌলিক সংজ্ঞা, যেটা আর কি, যিনি ব্যবসা করেন তিনি উদ্যোগের মাধ্যমে উদ্যোগ গ্রহণের মাধ্যমে পণ্য সেবা ক্রয় বিক্রয় এবং বাজারজাতকরণই হচ্ছে উদ্যোক্তা। এন্টারপ্রেনারশিপের একটা যে অ্যাব্রিভিয়েশন বা এন্টারপ্রেনার বলতে আমরা যা যা বুঝি, এন্টারপ্রেনার শব্দের মধ্যে আমি যে কথাগুলো বললাম প্রত্যেকটা অক্ষর, ইংরেজি অক্ষরের মাঝে এগুলোর ব্যাখ্যাগুলো রয়েছে। ইতে হচ্ছে এক্সট্রা এফোর্ট, আপনাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে, মানে আপনি যা আছেন বা যা সবসময় দিচ্ছেন তার চাইতে বেশি দিতে হবে, যাতে করে আপনার সেই উদ্যোগটা এগিয়ে যায়, প্রসার হয়। তারপর হচ্ছে নিউ ওয়েজ বিজনেস, নতুন ব্যবসার প্রযুক্তি পদ্ধতি, যে আপনার ব্যবসার মধ্যে নতুন পদ্ধতি, নতুন প্রযুক্তিকে ইনভলভ করতে হবে, যার দ্বারা আপনার ব্যবসাটা সুন্দর হবে, ভালো হবে, আপনি লাভবান হবেন। ট্যাকটিস বা কৌশল অবলম্বন, আপনার পণ্য কাস্টমার কেন বেছে নিবে, বা আপনার পণ্য কেন সবার চাহিদা মেটাবে, আপনার পণ্য কেন সবার থেকে আলাদা হবে, সেই জন্য আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। প্রেজেন্টেশনের কৌশল, সাজানোর কৌশল, প্যাকেজিংয়ের কৌশল, অ্যাডভার্টাইজমেন্ট, যেভাবে পারেন, অনলাইনে করতে পারেন, অফলাইনে করতে পারেন, যেভাবেই হোক না কেন সেই কৌশলটা আপনাকে অবলম্বন করতে হবে। রেভলিউশনারি আউটলুক, বিপ্লবী দৃষ্টিভঙ্গি, আপনার যে প্রকাশভঙ্গি সেটাতে অন্য সবার চেয়ে আলাদা হইতে হবে, এমন কিছু হবে যে নতুন করে ভেঙে চুরে নতুন একটা কিছু সৃষ্টি হলো। এম্পাওয়ারমেন্ট বা ক্ষমতায়ন, স্বাবলম্বিতা, এই অক্ষরগুলো কিন্তু সবগুলোই এন্টারপ্রেনারের মধ্যেই আছে। আমরা যারা এন্টারপ্রেনার, আমাদের মাঝে এই গুণাবলীগুলো থাকলেই আমরা নিজেদেরকে ডেভেলপ করে গুড এন্টারপ্রেনার, ওয়েল এন্টারপ্রেনার হিসেবে নিজেদেরকে বাস্তবায়ন করতে পারবো। পিপল ওরিয়েন্টেশন, যখন আমরা কথা বলি কাজের, আমাদেরকে যেই ব্যবসা করি না কেন কথা কিন্তু বলতেই হয়। আপনি যেই প্রফেশনেই করেন না কেন, আপনি টিচিং প্রফেশনে ব্যবসা করেন, কোচিং ব্যবসা করেন, ডাক্তার ব্যবসা করেন, যেখানেই যান না কেন, দোকানে বিক্রি করেন, শোরুমে বিক্রি করেন, বুটিক শপ করেন, যেখানেই যান না কেন আপনাকে কথা বলতে হবে, মানুষের সঙ্গে ইন্টারাকশান হবে। এই ক্ষেত্রে পিপল ওরিয়েন্টেশন, জনসংযোগ, মানে আমার মতে যেটা সব আপনার অপোজিটে যেই লোকটা আছেন, কাস্টমার বলেন বা গ্রাহক বলেন, তার সাথে আপনার ইন্টারাকশান হবে, তাকে বোঝাতে হবে যে আপনার পণ্যটা কী, আপনি সবার চেয়ে সেরা। তা না হলে আপনার পণ্য সে নিবেও না, আপনার ব্যবসার প্রসারও হবে না। নেক্সট হচ্ছে রিলেশন, রেশনাল, যৌক্তিক এবং বাস্তববাদী। আপনার কথা, আপনার কাজ, আপনাকে প্রেজেন্টেশন, এটা অবশ্যই যুক্তিসঙ্গত এবং যৌক্তিক হতে হবে। তা না হলে আপনার পণ্য সে কেন নিবে? আপনারটা যদি আলাদাই না হয়, আপনার পণ্য যদি তার কাজেই না লাগে, তাহলে সে কেন আপনার পণ্যটা ব্যবহার করবে? সলিউশন ফর কাস্টমার, গ্রাহকের ডিজিটাল সমাধান। এখন প্রযুক্তি, আমাদের সারা ওয়ার্ল্ড চলছে ডিজিটালি, আমরা কেন প্রযুক্তি ছাড়া বসে থাকবো? আমাদের পণ্যকেও প্রযুক্তির সাথে আমাদেরকে ডেভেলপ করে পণ্যটা সবার কাছে তুলে ধরতে হবে। নেক্সট, বেস্ট অ্যাটেনশন, সেরা বিকল্প সুযোগ, মানে আপনার অল্টারনেট চিন্তা করে রাখতেই হবে, কারণ প্রতিদিনই কম্পিটিটর তৈরি হচ্ছে। আপনি যেন কালকে আপনার পণ্যটা যদি একজন নকল করে নেয় বা চেঞ্জ করে ফেলতে হয়, তখন আপনি কি করবেন
সেজন্য আপনাকে রেডি থাকতে হবে, আপনার মেন্টালি সেভাবে সেট আপ করে রাখতে হবে যে আমি পরে কি করব। ইকুইটি, সমতা এবং ন্যায়পরায়ণতা, আপনার মাঝে সততা থাকতে হবে, ন্যায়পরায়ণতা থাকতে হবে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আসলে এটা সত্যি কথা, সৎ লোককে কেউ কোনোদিন আটকে রাখতে পারে না। আপনার যখন আপনি চেষ্টা করবেন, তার সাথে যখন অনেস্টিটা যুক্ত হবে, অটোমেটিক্যালি আল্লাহ আপনার পাশে থাকবেন। ইউ ফার্স্ট অ্যাপ্রোচ। আচ্ছা, এটা হচ্ছে আপনি যখন কাস্টমারের সাথে কথা বলেন বা আপনার গ্রাহকের সঙ্গে যখন কথা বলেন, আপনার পণ্যটাকে যখন তুলে ধরেন, তখন আপনি আপনার প্রেজেন্টেশনটা কীভাবে করছেন। যে কোনো পণ্যই হোক না, হোক সেটা একটা ড্রেস, হোক সেটা একটা গহনা, হোক সেটা একটা বই, হোক সেটা একটা ছবি, হোক কোনো একটা ব্যাগ, কিন্তু আপনার প্রেজেন্টেশনটা হতে হবে আধুনিক এবং কাস্টমারের মন কাড়া, তাহলেই সে সেটা গ্রহণ করবে। রিঅ্যাসেসমেন্ট এবং সিদ্ধান্তের পুনর্মূল্যায়ন। আপনি যে সিদ্ধান্তটা নিচ্ছেন, আপনাকেই আপনার অ্যাসেসমেন্ট করতে হবে যে আপনি সঠিক কাজ করছেন না ভুল করছেন। নিজের বলে না, নিজের বিচার নিজেকেই করতে হবে যে আমি যে কথাটা বললাম, আমি যে কাজটা করছি সঠিক আছে কিনা। ভুল হলে আমাকেই আমার কারেকশনের পথ খুঁজে নিতে হবে। মানে সবসময় নিজেকে নিজেই অ্যাসেসমেন্ট করতে হবে যে আমি কি কাজ করছি। সফল উদ্যোক্তা হওয়ার জন্য কিছু শর্ত। সফল উদ্যোক্তা হতে হলে কঠোর পরিশ্রমী, সময়ের সাথে নতুন কিছু শেখা, নেটওয়ার্কিং, কখনো হাল ছেড়ে না দিয়ে কাজ করে যাওয়া। কেউ জন্মগতভাবে উদ্যোক্তা হয় না। আমার ফ্যামিলিতে সবাই চাকরিজীবী, আমার হাজব্যান্ড চাকরিজীবী, আমার ভাই চাকরিজীবী, আমার বোন চাকরিজীবী, আমি একজন উদ্যোক্তা। আমার শ্বশুর চাকরিজীবী, আমার আব্বা চাকরি করতেন, সবাই চাকরিজীবী, কিন্তু কেউ জন্মগতভাবে উদ্যোক্তা তো ব্যবসায়ী তৈরি হয় না। সময়ের প্রয়োজনে আমি চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায়ী হয়েছি। ঠিক তেমনভাবেই উদ্যোক্তার জন্য কিছু বিদ্যমান বৈশিষ্ট্য প্রয়োজন হয়। তাকে সৎ হতে হয়, ন্যায়পরায়ণতা থাকতে হয়, নতুন কিছু সৃষ্টিশীলতা তার ভিতরে থাকতে হয়, সিদ্ধান্ত গ্রহণ করার, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করার কিছু প্রবণতা, এবং সমাজের বেকারত্ব দূর করা, যে আমি বেকারত্ব দূর করব বা আমার কাছে কেউ চাকরি করবে, আমি কিছু কাজ লোকের কর্মসংস্থান তৈরি করে দিব, এই ধরনের চিন্তাভাবনা থেকে আমাদের উদ্যোক্তা হওয়ার একটা শর্ত। অনেকেই ভাবে যে আমি কেন চাকরি করব বা আমি কেন ব্যবসা করব, কেন কথাটা আমি মানে এটার নিশ্চয়ই কিছু সুবিধাও আছে, অসুবিধাও আছে। এখন যখন আত্মকর্মসংস্থানের সুবিধা এবং অসুবিধা, আপনি কেন ব্যবসা করবেন, নিজের ব্যবসা, নিজেরই চাকরি, নিজের পরিচয়, এটা কেন হবে। এটা কিছু সুবিধা আছে, যেমন স্বাধীন ব্যবসা, মানে আমি আমার মতো করে অল্প কথায় কিছু লিখে নিয়ে আসছি। সুবিধা আসলে প্রচুর আছে, আপনারাও বুঝতে পারবেন। স্বাধীন ব্যবসা, নিজের ইচ্ছে মতো নিজের সময় অনুযায়ী পরিচালনা এবং নিজস্ব সিদ্ধান্তের আয়সীমা নির্ধারণ, মানে আমি আমার টাইম টেবিল মতো কাজ করতে পারবো, আমার সময় মতো আমি শুরু করতে পারবো। এই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য এটা একটা সুবিধা। মানে অন্য কোথাও চাকরি করলে বা তাহলে সেইটার একটা বার্ডেন থাকে, সেটার একটা সময়ের একটা বাইন্ডিং থাকে, সেই সময় মতো যেতে হবে। বা এই ক্ষেত্রে নিজের একটা সম্পদ এবং প্রবৃদ্ধি, মানে আমি যখন চাকরি করতাম, আমি এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে চাকরি করতাম, আমি দেশের রেমিটেন্স জোগাড় করে দিতাম, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার কোম্পানি ইনকাম করতো আমারই মাধ্যমে, কিন্তু আমার কিন্তু প্রবৃদ্ধি সেই ঠিক মাস গেলে একটা ফিক্সড ইনকাম। যখন আমি উদ্যোক্তা হলাম, আমি নিজেকে নিজের রেমিটেন্স যুক্ত করতে পারছি, আমি আর নিজেকে ডেভেলপ করতে পেরেছি। সেটাই হচ্ছে ডিফারেন্স, যে আমার সম্পদও বৃদ্ধি পাবে যদি আমি চাকরি থেকে উদ্যোক্তা তৈরি হই। আচ্ছা, বৃহদায়ন সুবিধা, সফল পরিচালনার মাধ্যমে বৃহত্তর ব্যবসায় রূপান্তর করা চমৎকার সুযোগ। সফল পরিচালনা মানে আপনার যদি ডিরেকশন পাওয়ার, আপনি যদি পরিচালনা সুন্দরভাবে করেন, তাহলে আপনার প্রতিষ্ঠানও বড় হবে এবং সফলভাবে সেটা চলবে। সমাজসেবা এবং কর্মসৃজন, নিজের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে সমাজে অন্যদের কর্মসংস্থান তৈরি করা। একটু আগেই বললাম যে আমার কাছে সবাই চাকরি করবে, এরকম কিছু কাজ করার লক্ষ্য থেকে আমি উদ্যোক্তা তৈরি হয়েছিলাম। আচ্ছা, অসুবিধা কোনগুলো? অনিশ্চিত আয়, মানে ব্যবসায় দেখা যায়, ব্যবসায় কিন্তু রিস্ক থাকে, অনিশ্চিত। মানে আজকেই যে আপনি আপনার প্রোডাকশনটা যা সম্পূর্ণ সেল হয়ে যাবে, অথবা পুরো টাকাটাই আপনি আজকে কাস্টমারের কাছ থেকে পেয়ে যাবেন, এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। এটাই হচ্ছে অসুবিধা। মূলধন হারানোর ঝুঁকি, ব্যবসায় লাভ লস থাকবে, লাভ লস না থাকলে ব্যবসা হালাল হয় না, এটা বলে।
হ্যাঁ, কিন্তু চেষ্টা করতে হবে লসের পরিমাণ কমিয়ে লাভের পরিমাণ বাড়িয়ে দেওয়ার, যাতে আমরা লস কেউ কেউ তার ব্যবসায় লস হোক বা ক্ষতি হোক এটা কেউই চায় না, আমরাও চাই না। তো চেষ্টা করতে হবে যাতে প্রতিষ্ঠানকে যদি আপনি সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে লস হবে না, লাভই হবে। সীমিত কার্যক্ষেত্র, শুরুতেই বললাম পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং বড় করার ক্ষেত্রে অভাব থাকতে পারে, মানে আপনার আপনার মূলধনের সীমাবদ্ধতা থাকতে পারে, জ্ঞানের সীমাবদ্ধতা থাকতে পারে, সেইগুলো এগুলো ব্যবসার জন্য অসুবিধা, কিন্তু কোনোটাই আসলে অসুবিধা না। যখন আপনার ইচ্ছা শক্তি প্রবল থাকবে এগুলো এই সকল অসুবিধাগুলো একেবারেই সামান্য, সব কিছুই আপনি নিজেকে চেঞ্জ করতে পারবেন এবং এই অসুবিধাগুলো অবস্ট্রাকলগুলো দূর করতে পারবেন। উদ্যোক্তার আচরণগত গুণাবলী, উদ্যোক্তা যখন নিজেকে তৈরি করবে অপরচুনিটি সিকিং, যখন সে ব্যবসা সংক্রান্ত নতুন সুযোগ চিহ্নিত করবে সেগুলোর উপর যথাযথ গুরুত্ব দিবে, কাজ করবে এবং বাস্তবায়নের জন্য চেষ্টা করবে। এখন একজন উদ্যোক্তাকে অধ্যাবসায়ী হতে হবে, ধৈর্য থাকতে হবে, প্যাশেন্স থাকতে হবে, কাজের প্রতি প্রতিশ্রুতি। আপনি যদি কাউকে কমিটমেন্ট করেন যে আমি অমুক তারিখে আমার শিপমেন্ট হবে, অমুক তারিখে আমি কাজ করব, সেই টার্গেট অনুযায়ী কাজ করে যাওয়া, তাহলেই আপনি সফল উদ্যোক্তা। আদারওয়াইজ আপনি যদি আপনার সময় মতো শিপমেন্ট দিতে না পারেন, কথার বরখেলাপ হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার কাছে পরবর্তীতে কাস্টমার বা গ্রাহক আসবে না। তো নিজেকে যখন একজন উদ্যোক্তা নিজেকে যখন ডেভেলপ করতে যাবেন, কমিটমেন্ট খুব বড় জিনিস, কমিটমেন্ট রাখার চেষ্টা করতে হবে, সে ছোট উদ্যোক্তা হোক আর বড় উদ্যোক্তা হোক। যে আমি নতুন উদ্যোক্তা, আমি কাজটা না করলেও চলবে, নো। আপনাকে সে 10,000 টাকার শিপমেন্ট হোক, 5 লাখ টাকার শিপমেন্ট হোক, 10 লাখ টাকার শিপমেন্ট হোক, আপনাকে টাইম মতো কাজটা শেষ করতে হবে, এই টার্গেট নিয়েই কাজ করতে হবে যে না আমাকে সময় মতো শিপমেন্ট দিতে হবে। গুণগত মান এবং দক্ষতার চর্চা, আপনার কাছে যখন আপনি কাজের কোয়ালিটি বাড়ানোর জন্য, দক্ষতা বাড়ানোর জন্য আপনাকে নিজেকে আপনি ট্রেন্ড আপ করতে পারেন। ট্রেনিংয়ের তো অনেক ব্যবস্থা আছে, অনেক জায়গায় অনেক রকম ট্রেনিং হচ্ছে, উদ্যোক্তা উন্নয়ন ট্রেনিং, এবং নিজেদের ডেভেলপ করার জন্য আপনার কোথায় একজন উদ্যোক্তা হওয়ার জন্য কোথায় আপনার ল্যাকিংস আছে, আপনার কাজ করার জন্য কোথায় আপনার ঘাটতি আছে, আপনার চাইতে আপনাকে কেউ জানে না। একটু আগেই বলেছি নিজেকে অ্যাসেসমেন্ট করতে হবে। আপনি যখন আপনাকে বিচার করবেন আপনার কোথায় ঘাটতি আছে, আপনি সেটা ডেভেলপ করতে পারবেন, আপনার দক্ষতা বাড়াতে পারবেন। তথ্য অনুসন্ধান, তথ্য অনুসন্ধান হলো আপনি যেখানে কাজ করেন আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠানে যে কী ধরনের কাজ হচ্ছে সেই সকল তথ্য আপনার থাকতে হবে। আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করেন, ধরেন আপনি কাপড় নিয়ে কাজ করেন, আপনার কম্পিটিটরকে তারা কী ধরনের করছে, মার্কেটে কোন জিনিসটা বেশি চলছে, কোনটাকে আপনার বাড়াতে হবে, কোন জিনিসটার প্রতি খেয়াল করতে হবে। আপনি এমন একটা ড্রেস তৈরি করেন যেটাতে ব্লকের কালিটা উঠে যায়, যেখানে আপসান দেওয়া রংটা কালো হয়ে যায়, তাহলে কাস্টমার একবার কিনবে, দুইবার কিনবে, নেক্সট আর সেটা নিতে চাইবে না। আপনার প্রোডাক্টের গুণগত মান বাড়াতে হবে। গোল সেটিং, আমি প্রথমেই বলেছি, আমাকে দিয়ে আমি উদাহরণ দিয়েছি, আমি এই রমজান থেকে পরের রমজান পর্যন্ত সিলেক্ট করি আমি কত পেয়ার জুতা তৈরি করব, কতটুকু এক্সপোর্ট করব, কতটুকু ডোমেস্টিক মার্কেটে বিক্রি করব, তার জন্য আমাকে কি কি করতে হবে। ঠিক একইভাবে আপনার টার্গেট মতো আপনি একসঙ্গে যে 12 মাসের গোল সেট করতে হবে তা না, আপনি 1 মাসের করেন, 2 মাস করেন, 3 মাস করেন, তার জন্য আপনার কি কি রেডি করতে হবে, কতটুকু প্রোডাকশন লাগবে, কারিগরের সাথে কি করতে হবে, এই সকল জিনিস নিয়ে আপনি ছোট্ট একটা বাজেট করে লক্ষ্য নির্ধারণ করতে পারেন। সেই জন্য সুষ্ঠু পরিকল্পনা, দুটোই রিলেটেড, প্ল্যানিং ছাড়া কোনো কিছু হয় না। এই যে 1 বছরের প্ল্যানিং বললাম, আপনি 3 মাস করেন, 6 মাস করেন, আপনার সুবিধা মতো করেন। সততা এবং নৈতিক আত্মবিশ্বাস, একটু আগেই বললাম যে সততা থাকতেই হবে কাজে, ট্রান্সপারেন্সি থাকতে হবে। আমি অল্প খারাপ জিনিস দিয়ে, নিম্নমানের জিনিস দিয়ে নিশ্চয়ই বেশি দামে বিক্রি করতে পারবো না বা বেশি কোয়ালিটি পাবো না। আমাকে কোয়ালিটি ডেভেলপ করতে হলে আমাকে সৎ থাকতে হবে এবং তখনই সেই উদ্যোক্তা এবং ব্যবসায়ী সফল হবে। ঠিক আছে, আচ্ছা,
আমি প্রথমেই বলেছি যে ব্যবসা মানেই ঝুঁকি, ঝুঁকি থাকবে। ঝুঁকি নেওয়ার জন্য আমাদেরকে রেডি থাকতে হবে যে না, যে কোনো সময় যে কোনো প্রবলেম ক্রাইসিস ক্রিয়েট হতে পারে। আমার লাস্ট উইকে আমার যে কারিগর, যে মানে সবচেয়ে ভালো কাজ করে এবং যে আমার মেইন কারিগর, সে হঠাৎ অ্যাক্সিডেন্ট করে। আমার কারখানা থেকে বেরোনোর সময় সে পড়ে যায়, তার হাতে ব্যথা পায়, সে 4-5 দিন ধরে কাজে আসতে পারছে না। এতে আমার একটা সমস্যা হচ্ছে, মানে আমি শিপমেন্টগুলো দিতে আমার ডিলে হচ্ছে। তো এইখানে এই যে চ্যালেঞ্জ মোকাবেলা, যে কোনো সময় একটা ঝুঁকির সম্মুখীন হতে হয়, তাৎক্ষণিকভাবে আমি অল্টারনেট একটা ব্যবস্থা নিয়েছি যে ওনার অ্যাবসেন্সে আরেকজনকেই করেছি যাতে আমি সময় মতো কাজটা ডেলিভারি দিতে পারি। ওনার অবর্তমানে আরেকজনকে স্ট্যান্ড বাই করেছি যে তুমি কাজটা করতে থাকো যাতে আমার কাজ ডিলে না হয়। সেইটা একটা মানে হঠাৎ করে তাৎক্ষণিক করা, চিন্তা ভাবনা করা। চ্যালেঞ্জ তো বললামই, চ্যালেঞ্জ নিতে হবে, ঝুঁকি নিতে হবে। ঝুঁকি না নিলে জীবনে সফলতা আসবে না। আচ্ছা, ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে কী কী জিনিস আপনার ব্যবসায়িক হিসেব করে আমি বলছি, যেটা যেমন আমাদের বাসা বাড়িতে অনেক রকম রিস্ক থাকে, রান্নাঘরে চুলা বন্ধ করা, ফ্যান অফ করা, লাইট অফ করা, বা মশা যাতে ডেঙ্গুর সময় মশা যাতে ঘরে না ঢুকে ইত্যাদি, আমরা ইত্যাদি প্রিকশন বা সাবধানতা অবলম্বন করি। কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটু ভিন্ন, সেগুলো আমি বলছি। ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে বাস্তবসম্মত ব্যবসার পরিকল্পনা প্রস্তুতকরণ, যে আপনি যে ব্যবসা করছেন সেটা আসলে বাস্তবে কতটুকু বাস্তবসম্মত সেই জিনিসটা চিন্তা করি। উদ্যোগ বিষয়ক যথাযথ জ্ঞান থাকা, মানে আপনার ব্যবসা সম্পর্কে আপনার কতটুকু জ্ঞান আছে। যে কাপড় তৈরি করতে পারে না, যেমন আমি 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 লেদার সম্পর্কে পড়াশোনা করেছি, আমি লেদার সম্পর্কে যতটুকু বুঝি কাপড় সম্পর্কে বুঝি না। আপনি যে কাপড় নিয়ে কাজ করেন, যে গহনা নিয়ে কাজ করেন, তার সাথে আমি বুঝবো না, তার বিজনেসও বুঝবো না, সেই ব্যাপারটাও বুঝবো না। ঠিক একইভাবে যে বিষয় অভিজ্ঞত, যার যেখানে জ্ঞান আছে, সে যেন সেইটাকেই অ্যাপ্লাই করে তার ব্যবসাটাকে প্রসার করে। আর্থসামাজিক স্থিতিশীলতা বুঝে উদ্যোগ গ্রহণ। এখন এই অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুধাবন, পর্যাপ্ত প্রাপ্যতা নিশ্চিতকরণ, প্রশিক্ষণের সুযোগে কাজে লাগানো। এই যে ট্রেনিং, আজকে আপনারা এখানে কিছু শিখতে এসছেন, জানতে এসছেন, ঠিক একইভাবে আমিও আপনাদের মতো প্রতিদিনই কিছু না কিছু ট্রেনিং নিয়েছি, শিখেছি। প্রত্যেকটা উদ্যোক্তারই উচিত নিজেকে ডেভেলপ করা, ট্রেন করা এবং নতুনের সাথে শর্ট অ্যানালাইসিস প্রত্যেক আমাদেরকে এই নিজেদেরকে যাচাই করার জন্য যে আমি কোন স্টেজে আছি, আমার ব্যবসা বা আমার উদ্যোগটা কোন স্টেজে আছে। শর্ট অ্যানালাইসিস, SWOT। এস এ হচ্ছে স্ট্রেংথ, W উইকনেস, ওতে অপরচুনিটি, টিতে থ্রেট। আমার উদ্যোগের বা আমার শক্তি, আমার মধ্যে যে আমি সুন্দর ডিজাইন করতে পারি, আমি ভালো চামড়া নিয়ে কাজ করি, আমার কোয়ালিটিগুলো আমার শক্তি। আমার ভালো ওয়ার্কার আছে, আমার ভালো এনভায়রনমেন্ট আছে, আমার ভালো মার্কেট আছে, এগুলো সবগুলোই আমার স্ট্রেংথ। আমার যেটা উইকনেস, আমার উইকনেসটা কোথায়, আমার উইকনেসটা আমাকে খুঁজে বের করতে হবে এবং সেইগুলো দূর করতে হবে। যে আমি এগুলো দূর করতে পারলে আমার ব্যবসাটা সফল হবে, আমার উদ্যোগটা সফল হবে। অপরচুনিটি, আমার এই ব্যবসা বা আমার এই উদ্যোগ কোন কোন জায়গায়, কোথায় কোথায় সুযোগ আছে, নতুন করে আমি সুযোগ তৈরি করতে পারবো, কি কি ওয়েতে চললে আমার সুযোগগুলো বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে অপরচুনিটি। আর থ্রেট হচ্ছে ঝুঁকি। সকল নতুন কি ঝুঁকি আমার সামনে আসতে পারে আমার ব্যবসাটা দাঁড় করানোর জন্য, সেটাই হচ্ছে থ্রেট। আচ্ছা, এখন ক্রেতার কাছে আপনি পণ্য তৈরি করলেন, আমি অনেক জুতা তৈরি করলাম, আমার স্টোর ভরে গেল, কিন্তু আমার জুতাটা কাস্টমারের পছন্দ না, তারা ব্যবহার করছে না, তারা নিচ্ছে না, তাহলে তো হবে না। আপনি নিশ্চয়ই আমার ভিডিওটাতে দেখেছেন, আমি কাস্টমারের মনের মতো করে জুতা তৈরি করি, কাস্টমাইজ করে দিই এবং যে জিনিসটা তার প্রয়োজন সেই অনুযায়ী করে দিই। এখানে বলছে কাস্টমারের মনোযোগ আকর্ষণ করা, কাস্টমার কি চায়। যখন আমি আমার প্রোডাক্টটা তৈরি করি, আমি আমার কাছে কাস্টমার কি চায় আমি সেটা ফলো করি। আপনাদের প্রোডাক্ট যখন আপনাদের কাছে চাইবে, আপনার কাস্টমার আপনার গ্রাহকের চাহিদা মতো তৈরি করবেন। পণ্যের প্রতি আগ্রহ তৈরি করে, আপনার যদি ক্রিয়েটিভিটি থাকে, আপনার পণ্য যদি আকর্ষণীয় হয়, এক্সট্রা অর্ডিনারি হয়, অন্যের চাইতে আলাদা হয়, তখনই আপনার পণ্যটা কাস্টমার নেবে। কেনার ইচ্ছে তৈরি করা এবং চূড়ান্ত ক্রয় সিদ্ধান্ত। কেনার ইচ্ছে তৈরি করা যেটা বলতে, আমি আমার পণ্য দিয়ে আপনাদেরকে উদাহরণ দিতে পারি। আমি অ্যাজ ইউজুয়াল নর্মাল স্যান্ডেল তৈরি করতাম চামড়ার, পরবর্তীতে
কিছু নির্দিষ্ট কাস্টমার, কিছু নির্দিষ্ট গ্রাহক আমার কাছে পার্সোনালি আসে যে আমার এই সকল সমস্যা আমার এইগুলো সমাধান করে দেন, তখন আমি ওই ওয়েতেই শুধু কাজ করছি। অনলি ডক্টর শু তৈরি করি সারা বছর এবং আমার প্রচুর চাহিদা, সেই জন্য বলছে কেনার ইচ্ছে জাগিয়ে তোলা। কাস্টমার যে এটা কিনবে কেন, তার কোথায় প্রয়োজন, কোথায় সমস্যা, সেই জায়গাটাতে আমি হিট করি এবং সেগুলোই সে নেয়। নেক্সট। আচ্ছা, আমি এই কথাগুলো বলার আগে আর কিছু কথা বলতে চাই যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য। একজন নতুন উদ্যোক্তা হওয়ার জন্য প্রথমে আপনাকে মনের থেকে ইচ্ছা তৈরি হতে যে আমি উদ্যোক্তা হব, ব্যবসা করব। তার জন্য কি লাগবে আপনারা কি জানেন? প্রথমেই ব্যবসা করতে গেলে কি প্রয়োজন হয় বলেন তো? ঠিক আছে, এটা এছাড়া আর জি জি জি, আর কিছু বলবেন? বলেন। ইয়েস, এইটা সব কিছু ঠিক আছে, যদি ট্রেড লাইসেন্স না থাকে, সরকারের অনুমতি না থাকে, তাহলে আপনার ইচ্ছে শক্তি, টাকা পয়সা কোনোটাই কাজে লাগবে না। ট্রেড লাইসেন্স একটা জরুরি, এবং আপনার একটা লাগবে বিজনেস অ্যাকাউন্ট। আপনার যে ট্রেড লাইসেন্স করার পরে ট্রেড লাইসেন্স দিয়ে আপনার ব্যাংকে, নিকটস্থ ব্যাংক বা যেখানে আপনার সুবিধা, সেখানে একটা বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে। তারপরে টিন সার্টিফিকেট নিতে হবে, ভ্যাট ট্যাক্স দিতে হবে। সরকারকে তো আপনি ফাঁকি দিতে পারবেন না, আপনি ব্যবসা করছেন, আপনাকে সরকারকে ইনকাম ট্যাক্স দিতে হবে, ভ্যাট দিতে হবে, এইগুলো দিতে হবে। এরপরে আসেন আপনার জনগণের কাছে, আপনার কাস্টমারের কাছে আপনার পণ্য পৌঁছে দিলেন, এটা হচ্ছে ডোমেস্টিকলি, দেশের মধ্যে। দেশের বাইরে যদি আপনি ব্যবসা করতে চান, তখন আপনার প্রয়োজন আমদানি রপ্তানি সার্টিফিকেট, ইআরসি এবং আইআরসি। সেই সময় আপনার এগুলো প্রয়োজন হবে। এই কথাগুলো আমি এখন বললাম, এইগুলোর ইআরসি এবং আইআরসির পূর্বে আগে আপনাকে ডেভেলপ করতে হবে কয়েকটা জিনিস। একটা হলো ট্রেড লাইসেন্স, নাম্বার 1 হলো ট্রেড লাইসেন্স প্রয়োজন, নাম্বার 2 হলো ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন, নাম্বার 3 হলো টিন সার্টিফিকেট, নাম্বার 4 হলো আপনার ভ্যাট রেজিস্ট্রেশন, নাম্বার 5 হলো আপনার একটা অফিস যেখানে আপনি বা কাজ করবেন, কাজের যে জায়গা, এটা আপনার বাড়িও হতে পারে, বাসার উঠান হতে পারে, বাসার বারান্দা হতে পারে, আলাদা একটা অফিসও হতে পারে। আচ্ছা, নেক্সট। আইআরসি নিতে হলে একটা সরকারের, আপনি বিদেশ থেকে পণ্য, আপনার আমি যেমন জুতা তৈরি করতে হলে আমার সোল আনতে হয় বিদেশ থেকে, অনেক অ্যাক্সেসরিজ বাইরে থেকে আনতে হয়, তখন আমাকে আইআরসি সার্টিফিকেট লাগে। সেটা হচ্ছে আইআরসি হচ্ছে অনুমতিপত্র, সরকারের কাছ থেকে বিদেশের থেকে পণ্য আনার অনুমতিপত্র, এটার নাম হচ্ছে আইআরসি। আমদানি নিবন্ধনের সনদপত্র, ফরমায়েশপত্র, মানে সরবরাহকারী যার, মানে বিদেশ থেকে যার কাছ থেকে আমি জিনিস পণ্যটা আনবো, তার সাথে আমার একটা চুক্তি হয়, একটা ডিড হয় যে আমি কী দামে আনবো, কী মূল্যে আনবো, একটা ইনভয়েস দেয় সে আমাকে। এরপরে হচ্ছে ঋণপত্র, মানে গভর্নমেন্টের ব্যাংকে, সরকারি ব্যাংকে আমি ব্যাংকের মাধ্যমে একটা পেমেন্ট নিশ্চিত করা, যে আমি এলসি ওপেন করবে, তারপর পণ্য আসবে, টাকা প্রদান হবে, ব্যাংক টু ব্যাংক লেনদেন হবে, যেটা লিগাল। ব্যাংক টু ব্যাংক লেনদেন হলে সরকার উপকৃত হয়, দেশ উপকৃত হয়, আমরা সবাই উপকৃত হই। আমরা সবসময় চেষ্টা করব সঠিক পথে ব্যবসা করার, নিয়ম মেনে ব্যবসা করার। থ্যাংক ইউ। আর আচ্ছা, এখন আমার হাতে আর সময় নেই, কথা বলতে বলতে সময়ের শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, লাস্ট 5 মিনিট আমার সাথে শেয়ার করতে পারেন, বলেন। আমি আফরোজা সুলতানা, দোসাই দধন্য কুমার স্কুল অ্যান্ড কলেজে কর্মরত আছি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে আপনি যে আপনার একটা নতুন প্রতিষ্ঠান শুরু করেছেন, তখন আপনার প্রোডাক্ট প্রমোশনটা কীরকম ছিল? অন্যকে আপনার প্রোডাক্ট সম্পর্কে কিভাবে জানিয়েছেন? আর 2 নম্বর কথা, আপনি বলেছেন যে আমি যখন আমার নিজের প্রতিষ্ঠানে আমি একটা নতুন প্রতিষ্ঠান করব, তখন আমি আমার নিজের একটা পারিশ্রমিক নির্ধারণ করব। তো আপনি আপনার স্যালারিটা, পারিশ্রমিক কোন গ্রেডে কিভাবে করেছেন? ধন্যবাদ আপনার সুন্দর একটা প্রশ্নের জন্য। আপনি আমাকে প্রথমে প্রশ্ন করেছেন, যখন আমি নতুন উদ্যোক্তা বা নতুন ব্যবসায়ী শুরু হলো ব্যবসা, তখন আমার পণ্য আমি কিভাবে কাস্টমারের কাছে তুলে ধরেছি। এটার এক একটা পণ্যের এক এক রকম সিস্টেম।
আমার পণ্য ছিল চামড়াজাত পণ্য, আমার হোলসেল পণ্য মানে পাইকারি দোকান যেগুলো, সেখানে আমার নতুন পণ্য যেগুলো আমি তৈরি করেছি সেগুলো আমার মার্কেটিং অফিসার বা যেই ছেলেটা আমার কাছে কাজ করতো ওর হাতে স্যাম্পলগুলো পাঠিয়ে দিতাম হোলসেল মার্কেটে। ও যে অর্ডার কেটে নিয়ে আসতো। এর আগে কথা হলো কস্টিং। আপনি একটু আগে বলেছেন আপনার বেতন বা স্যালারি কোথায় ধরবেন। প্রত্যেকটা পণ্যের কিন্তু একটা কস্টিং বের করতে হবে। আপনি যেই জিনিসটাই একটা ড্রেস ডেভেলপ করেন, একটা গহনা ডেভেলপমেন্ট করেন, একটা ব্যাগের ডিজাইন করেন, আপনার কিন্তু একটা কস্টিং বের করতে হয়। কি পণ্য দিয়ে করছেন, কস্টিং বলতে এটার কাঁচামাল কতটুকু লাগছে, মজুরি কতটুকু লাগছে, ইলেকট্রিসিটি, বিদ্যুৎ বিল, মানে ওইটা তৈরি করতে সামগ্রিকভাবে কি কি প্রয়োজন সবটা নিয়ে কিন্তু একটা কস্টিং। তখন ওখানে আপনি একটা প্রফিট ধরেন এবং আপনি তো কিছু না কিছু কাজ করেন। যেই ছেলেটা এটা সেলাই করছে তার একটা মজুরি, ধরেন একটা ব্যাগ সেলাই করতে 500 টাকা মজুরি দিতে হয় আমার। তো ওই ব্যাগটার যেই কাজটুকু আমি করছি আমার একটা স্যালারি আমি ধরে নিব। মূল প্রোডাকশন যে কত, একটা মাসে কত পিস ব্যাগ প্রোডাকশন হলো, ধরেন 1000 পিস ব্যাগ প্রোডাকশন হলো, আমার পারিশ্রমিক আছে 500 টাকা, তাহলে 1000 ইন্টু 500 সেটা হলো আমার পারিশ্রমিক। আমি এই দেখা 1000 ইন্টু 500 হলে কি হয় বলেন, 50,000। এখন আমি কি 50,000 টাকা ওই এক মাসে সেল করতে পারলাম? যদি না পারি তাহলে আমার টার্গেট ফিল আপ হইলো না। কিন্তু চেষ্টা করে যেতে হবে আমার টার্গেট ফিল আপ করার জন্য। আপনাকে ধরতে হবে যে না আমি যখন আমি 10টা ব্যাগ সেল করলাম তাহলে আমার কি হলো, 5,000 টাকা আসলো 500 টাকা করে হলে। তা আমি ওই যে টার্গেট, আমার টার্গেটটা ফিল আপ হলো না, নেক্সট মান্থে আমি টার্গেট ফিল আপ করার চেষ্টা করব। আশা না থাকলে, টার্গেট না থাকলে তো আপনি টিকে থাকতে পারবেন না। আপনাকে প্রতিদিনই আপনার উন্নয়ন বা ডেভেলপ করতে হবে। আজকে আপনি 10টা ব্যাগ তৈরি করেছেন, কালকে টার্গেট নেবেন আমি 20টা করব, 20টা না হলেও 18টা হবে, সেদিন আপনি আপনাকে ডেভেলপ করতে পারবেন। এভাবে টার্গেট নিয়ে কাজ করলে, যেমন আমি আমার যখন 2015-16 সালের দিকে আমি যখন ব্যবসা শুরু করি, প্রথম 6 মাস 1 বছর শুধু আমার স্যাম্পল ডেভেলপ করতে করতেই চলে গেছে। আজকে আমি যখন এক্সপোর্টের কথা চিন্তা করছি, 2016 সালে আমি এটা চিন্তা করতে পারিনি। আমার কারিগরদেরকে 202 স্যাম্পল ডেভেলপ করেছি এবং পাইকারি সেল করার জন্য বিভিন্ন জায়গায় ওদের স্যাম্পল পাঠিয়েছি। এখন আল্লাহর রহমতে আমার স্যাম্পল আমি পাঠাতে হয় না, সবাই আমার নামেই চিনে। আমার ডাকনাম হচ্ছে কেয়া। কেয়ার স্যান্ডেল মানেই চামড়ার স্যান্ডেল, নিখুঁত স্যান্ডেল, ভালো স্যান্ডেল, গুণগত মান ভালো। এইটা নিয়ে তখন আর কোনো কোয়ালিটির প্রশ্ন আসে না। কিন্তু যখন প্রথম দিন আমাকে তো কেউ চিনতো না, প্রথম দিন আমাকে স্ট্রাগল করতে হয়েছে, আমাকে যেতে হয়েছে, আমার পণ্যটাকে পাঠাতে হয়েছে। এই আর কোনো প্রশ্ন? সময় প্রায় শেষের দিকে, বলেন। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিনা চৌধুরী, আসছি নবীনগর থেকে। জি আমি আমার একটা প্রতিষ্ঠান আছে সাকিনা ফ্যাশন। জি আমার প্রশ্ন হচ্ছে, আমরা যারা নতুন উদীয়মান নারী উদ্যোক্তা বা উদ্যোক্তা হতে চাই, যেমন আপনার লেদার বা ব্যাগের যে একটা জি। কারখানা, আপনি জি, একজন আপনার উদ্যোক্তা, কাপড়। জি এরকম যদি আমরা একটা ট্রেনিংয়ের সুযোগ বা আমাদের জন্য একটা ট্রেনিংয়ের যদি আমরা একটা প্রপার গাইডলাইন পাই, একটু আমরা যারা নতুন উদ্যোক্তা হতে চাই বা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছি, তাদের জন্য সঠিক ও মানসম্মত প্রশিক্ষণের কি ব্যবস্থা আছে আপনার কাছে? আচ্ছা, এই একটা সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এখন আমরা কিন্তু সবাই এক সেক্টরের লোক না। আমি চামড়া সেক্টরের লোক, আপনি বুটিক শিল্পের লোক, কেউ গহনা আছে, মৃৎশিল্প আছে, কেউ রং নিয়ে কাজ করে, এক একজনের আইডিয়া এক এক রকম। প্রত্যেকটা শিল্পেরই দেখবেন আপনি, যেহেতু এখন ডিজিটাল, ফেসবুক আছে, অনলাইন প্ল্যাটফর্ম আছে, সব জায়গায় শিক্ষায়। আপনি বিসিকের নাম শুনেছেন, সরকারি বিসিক বিভিন্ন রকম ট্রেনিং দেয় খুব অল্প মূল্যে। ওখানে 1000 টাকা 500 টাকা দিয়ে 3 মাসে ট্রেনিং করতে পারছেন, সরকারি একটা সনদ পাচ্ছেন, আপনাকে একটা সার্টিফিকেট দিবে, আপনাকে বিভিন্ন সময় মেলা করার সুযোগ দিবে, আপনাকে ওরা ডেভেলপ করার জন্য আরও বিভিন্ন সময় বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট আসে। কেউ ফুড নিয়ে কাজ করে, কিভাবে কাজ করলে ফুড আপনি ভালো ব্যবসায়ী হতে পারবেন, খাবারের গুণগত মান পাবে আপনার কাজের পরে, এই বিসিকে ট্রেনিং নিতে পারেন। এসএমই ফাউন্ডেশন আছে, এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে আপনাকে ডেভেলপ করতে পারেন। এছাড়াও আপনি অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে, আপনি যদি একটু চোখ খোলা রাখেন আপনি দেখতে পাবেন। আপনি এগুলো সার্চ করলে অটোমেটিক, মানে আপনি যে জিনিসটা দেখতে চান, আপনি যদি ফেসবুকে গান দেখতে চান আপনার কাছে বাংলা সিনেমার গান আসবে। আপনি যদি উদ্যোক্তা নিয়ে কোনো ট্রেনিং করতে চান, আপনি যখন এই নামটা দিয়ে সার্চ করবেন এই সকল ট্রেনিংগুলোই আপনার চোখের সামনে আসবে। তখন আপনি আপনার চাহিদা মতো, আপনার প্রয়োজন মতো আপনি ক্লিক করে সেখানে ঢুকে যাবেন। আর যে দুটো প্রতিষ্ঠানের কথা বললাম, এগুলো বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান, এগুলো বিভিন্ন সময় মানুষকে ডেভেলপ করার জন্য ট্রেনিং দিচ্ছে। আশা করি আপনি সফল হতে পারবেন। এবং এগুলো থেকে আমিও বিভিন্ন সময় আমাকে ট্রেন্ড আপ করেছি। 2003 সালে আমি বিসিক থেকে ট্রেনিং নিই, তখন আমি লেদারের স্টুডেন্ট।
আর আর এসএমই ফাউন্ডেশনে আমি ট্রেনিং নেই, ট্রেনার সব কীভাবেই আছি। আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। অনেক বলেন। বেশি ধন্যবাদ। ধন্যবাদ। একটু পাস করে দেন মাইক্রোফোনটা। আসসালামু আলাইকুম ম্যাম, আমার কোশ্চেন হচ্ছে ব্যবসায় মানি ম্যানেজমেন্ট এবং টাইম ম্যানেজমেন্ট কি খুব বেশি গুরুত্বপূর্ণ? আর যদি হয়ে থাকে তাহলে একজন উদ্যোক্তা সেটা কিভাবে করবে? আচ্ছা, মানি ম্যানেজমেন্ট এবং টাইম ম্যানেজমেন্ট। মানি ইজ টাইম, টাইম ইজ মানি, এটা শুনেছেন নিশ্চয়ই। Yes. হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা যেমন ওতপ্রোতভাবে জড়িত, ঠিক ম্যানেজমেন্টটাও ঠিক ওতপ্রোতভাবে জড়িত। যদিও আমরা বলি আমার নিজের ব্যবসা, আমি যখন খুশি তখন যাব, তাহলে কি চলবে? চলবে না। আমাকে একটা টাইম মতোই প্রতিষ্ঠানে যেতে হবে। হয়তো আমি সেটা সকাল 8টায় যাচ্ছি না, কিন্তু 10টায় আমাকে যেতেই হবে, কারণ সারা মার্কেট ওয়ার্ল্ড যেখানে যেই টাইমে চলবে আপনাকে সেই টাইম মতোই যেতে হবে। তা না হলে তো আপনি ওয়ার্ল্ডের সাথে চলতে পারবেন না। ম্যানেজমেন্টটা আপনাকে সৃষ্টি করতে হবে, যে আজকে আপনার সাথে বায়ারের সাথে বা কাস্টমারের সাথে অ্যাপয়েন্টমেন্ট কখন আছে। আপনার একটা ধরেন শোরুম আছে, আপনার ওখানে কখন কাস্টমাররা বেশি ভিড় হয়, সেইটা আপনি হয়তো সংসারী মানুষ, আপনার ফ্যামিলি আছে, আপনার ফ্যামিলি মেনটেন করে আপনি ব্যবসা করছেন, জি। তখন আপনি কি করবেন? আপনার ম্যানেজমেন্টটা ওইভাবে করতে হবে যে আমি সকালে যদি 10টায় দোকানে যেতে হয়, আমি রাতে রান্নার অনেক অংশ সেরে ফেলবো। আমার বাচ্চাদের সকালে স্কুলে দিয়ে আসতে হবে, আমি রাতে বাচ্চার ব্যাগ গুছিয়ে রাখবো, টিফিন বক্স গুছিয়ে রাখবো, যাতে সকালে দ্রুত স্কুলে দিয়ে আসতে পারি। এরপরে আপনার রান্নার বিষয় যেটা থাকে সেটা আমি তাড়াতাড়ি সারবো। এরপরে কি থাকে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনি যাবেন, আপনি কখন যাবেন? আপনি 10টায় যাবেন, কারণ আপনার 11টার সময় একজনের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। তার সাথে কি নিয়ে কাজ করবেন, কি কথাবার্তাগুলো বলবেন, সেগুলো একটু গুছিয়ে রাখবেন, সেগুলো নিয়ে কথা বলবেন। আর মানি ম্যানেজমেন্ট যেটা, আপনার সংসারটা আপনি কিভাবে চালান, নিশ্চয়ই একটা অ্যামাউন্ট নিয়ে আপনার প্ল্যান থাকে যে আমি এইভাবে চলবো, আমার এই খরচগুলো করব। ঠিক বিজনেসের ক্ষেত্রেও আপনার একটা ম্যানেজমেন্ট, সেখানেও ম্যানেজমেন্টটা ঠিক একইভাবে পরিচালিত হবে। আপনার প্রতিষ্ঠানের, ধরেন আপনার যদি ভাড়ার প্রতিষ্ঠান হয়, কোনো ভাড়ায় একটা ঘর ভাড়া নেন বা একটা জায়গা স্পেস ভাড়া নেন, সেটার একটা টার্গেট থাকবে যে আমি এই স্পেসে এত টাকা ভাড়া নিচ্ছি, এখানে আমার এতজন লোক কাজ করছে, আমার এদেরকে পারিশ্রমিক দিতে হবে, মাস শেষে বেতন দিতে হবে, বিল দিতে হবে, ইন্টারনেটের বিল দিতে হবে, বিদ্যুৎ বিল দিতে হবে, পানির বিল দিতে হবে। এই জিনিসগুলো মাথায় রেখে আপনি এটা আপনার খরচের, সেই টার্গেট নিয়ে আপনাকে ইনকাম করতে হবে। ইনকাম করার জন্য আপনি কতটুকু সময় কাজ করবেন, আপনার ইনকাম করার জন্য আপনি কতটুকু সময় কাজ করবেন, সেটা আপনাকেই ঠিক করতে হবে। ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, কারোর চাহিদার শেষ নাই, আপনার চাহিদা অনুযায়ী আপনাকে তৈরি করে নিতে হবে।